বেডে পা ঝুলিয়ে বসে আছি। শুভ্র ভাইয়া ওষুধের ডেট চেক করছে সব ঠিক আছে কিনা। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সেই নার্স। নার্সটিকে দেখে চোখ দুটো চিকচিক করে উঠল। ওহো, এখনই তো হবে বাংলা সিনেমা। শুভ্র দরজায় শব্দ শুনে পেছন ফিরে তাকিয়েই ভুরু কুঁচকালো। নার্সটি কাপা কাপা গলায় বলল, স্যার আমি ওনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আপনাকে আমি আসতে বলেছিলাম। আর আপনার কি মনে হয় ওকে ওষুধ খাওয়ানো আমার জন্য কষ্টের ব্যাপার? নট এট অল। আর আমার রোদের জন্য আমাদের রোদের জন্য এত নার্স বা অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। আই এম এনাফ ফর হার, সো ইউ জাস্ট গেট লস্ট। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি, বাট চেপে গেলাম। ঠোঁট চেপে মুচকি হাসছি। শুভ্র আমার দিকে তাকিয়ে ধমকে উঠল, হাসছো কেন? হাসবে না একদম। আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? বিরক্ত না করে জানতো। নার্সটা এখনো দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র ভাই যে সেই রকম অস্বস্তিতে আছে তা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। উনি এবার আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, রোদ, একে যেতে বলবা প্লিজ। হা করে তাকিয়ে থাকার কি আছে? আমি কি এলিয়েন নাকি? যার তাকানোর কথা তার তাকানোর খবর নাই, আসছে আরেক পাগল। হ্যাঁ ইউ, জাস্ট গো না। এবার নার্সটা ছুটে বেরিয়ে গেল। ধ্যাত, এত এত বিনোদন মিস করে যাচ্ছি জাস্ট বিকজ আমি কথা বলতে পারি না বলে। উনি তো রেগে মেগে শেষ। আমি হাত নেড়ে ওনাকে আমার দিকে তাকাতে বললাম। তারপর হাত আর মুখের ইশারায় কথা বলতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার হলো উনি আমার সব কথা বুঝতে পারছেন। আচ্ছা, উনি কি লিপ রিডিং জানে নাকি? আমি কথা বলার মতো করেই ধীরে ধীরে সাউন্ডহীন ভাবে বললাম, শি ইজ ক্রাস্ট অন ইউ, আই নো, বাট আই এম ক্রাস্ট অন অ্যানাদার ওয়ান। কথাটা শুনি চোখ বড় বড় করে কৌতূহলী চোখে তাকিয়ে বলে উঠলাম, রিয়েলি? ইয়েস। আমি ওনার হাত ধরে ঝাঁকাচ্ছি মেয়েটাকে শুনবো বলে। উনি মুস্কি হেসে বলে উঠলেন, শুনতে চাও? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি আমার মুখের দিকে এগিয়ে এসে বলল, শিওর। আমি আবারও মাথা নাড়ালাম যে আমি শুনতে চাই। উনি এবার আরো কাছে এসে আমার কানে কানে ফিসফিস করে বলে উঠলেন, আমার বলতে ইচ্ছে করছে না যে? এই কথা শোনার পর ইচ্ছে করছিল তার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি। পাশে কাপড়ের ব্যাগ থাকায় ওটা হাতে নিয়ে মারতে লাগলাম ওনাকে। বলবি না তো জিজ্ঞাসা করলি কেন, শুনবো কিনা? উনি রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। আমার হাত দুটো শক্ত করে ধরে বলে উঠলেন, এভাবে মারে মরে যাব তো। আচ্ছা বাবা বলছি, তবু মারামারি স্টপ রাখো। এবার আমি চুপচাপ শান্ত হয়ে বসলাম। আজ উনি আমাকে আবার টাচ করেছেন, কিন্তু কোনো ফিল আসেনি। ওই আননোন পার্সনের স্পর্শ আমার শরীরের স্নায়ু আর ধরে রাখতে পারেনি। স্পর্শটা ভুলে গেছি, নয়তো চেক করা যেত। উনি আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে চেয়ার টেনে বসলেন। তারপর ওনার ঘন চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে, কি মারাত্মক মায়া তার চোখে মুখে। হাঁটতে হাঁটতে যখন ওপাশ ফিরে তাকিয়ে হঠাৎই হেসে ওঠে, উফ, বিশ্বাস করো বুকটা কেঁপে ওঠে আমার। দমকা হাওয়ায় ওর লম্বা চুলগুলো যখন ঝাপটে পড়ে মুখে, ইচ্ছে করে সামনে দাঁড় করিয়ে আলতো হাতে চুলগুলো গুজে দেই কানে। তারপর কপালে এঁকে দেই গভীর এক চুমু পরম আদরে। ওর ভেজা ভেজা ঠোঁট আর সেই কালো গভীর তিলটা আমাকে বেসামাল করে দেয় মুহূর্তেই। ওর কৌতূহল মাখা দুটি চোখ, নিচের ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি মাখা সেই হাসি, উফ, বুকটাকে ক্ষতবিক্ষত করে দেয় খুব নিষ্ঠুরভাবে। আর ওর চোখ মুখ লাল করে সেই রাগি রাগি চাহনি। সে জানেই না যখন সে রেগে মেগে একের পর এক তর্কে লিপ্ত হয়, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার প্রেমে হাবুডুবু খায় ক্রমাগত। ইচ্ছে করে জাস্ট খেয়ে ফেলি ওকে। মাঝে মধ্যে ওর চোখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমার তোকে চাই, আমার শুধু তোকেই চাই রে পাগলি। কি হয় আমায় একটু বুঝলে? আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। এই খাটাসটার মনেও এত আবেগ, বাট মেয়েটাকে, একে পেলে খুন করে ফেলতাম, অসভ্য মেয়ে। উনি আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বললেন, কেমন বুঝলে? আমি জোরপূর্বক একটা হাসি দিলাম। যাই হোক, এই মেয়েটাকে তো খুঁজে বের করতেই হবে। ভার্সিটির মাঠে বসে আছি। চিত্রা পাশে বসে বকবক করে চলেছে। ওকে থামিয়ে দিয়ে হঠাৎই বলে উঠলাম, এই চিতাবাগ, আমাদের ভার্সিটির বেস্ট সুন্দরী কে রে তুই? না, শ্রেয়া নামের মেয়েটাকে দেখেছিস? ম্যাথ ডিপার্টমেন্টের, অসম্ভব সুন্দরী, আমার থেকেও সুন্দরী। সিনিয়র ভাইরা তো লাইন লাগিয়ে দিয়েছে। তাই নাকি? ওই তো দেখ আসছে। নেভি ব্লু কালার ড্রেস পরেছে যে মেয়েটা, ওইটা। ও দেখতে তো সুন্দরী, ডাকতো ওকে, কথা আছে। ওর সাথে তোর কি কথা? আরে ডাক তো দে, পরে বলছি কি কথা। কিন্তু কি কথা সেটা তো বল। তুই কি খেয়াল করেছিস শুভ্র ভাইয়া ওর দিকে কেমন প্রেম প্রেম নজরে তাকিয়ে আছে? কি কি বলছিস তুই? শ্রেয়াকে? ইম্পসিবল। শুভ্র ভাইয়া কখনোই কোনো মেয়ের দিকে ওভাবে তাকায় না। আমি যতবার দেখেছি, উনি রাগী চোখে হোক আর খুশি খুশি চোখে হোক, যত রকম চোখেই তাকাক, ঘুরে ফিরে তোর দিকেই তাকাতে দেখেছি। চুপ, কিছু বুঝিস তুই? তোর চোখ তো শুধু ছেলেদের পেট পর্যন্তই পৌঁছায়, চোখের ভাষা কেমনে বুঝবি? আরে শুভ্র ভাই আমার দিকে ভাই ভাই নজরে তাকায়, আমরা তো কাজিন তাই। আর শ্রেয়ার দিকে তাকায় প্রেম প্রেম নজরে। শুভ্র ভাই নিজে আমায় বলেছে। তাছাড়া আমার মধ্যে প্রেম নজরে তাকানোর মতো কিছু নাই, বুঝেছিস? এটা তোর ভুল ধারণা। তোর মধ্যে কিছু নাই, সেই জন্যই তো ছেলেরা প্রপোজালের ডালি সাজায়, তাই না? তুই থামবি? ফাউল পেঁচাল বাদ দিয়ে ওকে ডাক।
শুভ্র, শ্রেয়া, দেখেছিস নামেও কত মিল। শ্রেয়া মেয়েটা আমাদের সামনে বসে আছে, সত্যি মেয়েটা অসম্ভব রূপবতী, ছেলেদের প্রেমে পড়ার জন্য উপযুক্তও বটে, শুভ্র ভাইয়ের জন্য পারফেক্ট। আমি মুস্কি হেসে বলে উঠলাম, কেমন আছো শ্রেয়া? ভালো, তুমি? আমিও ভালো আছি। শুভ্র ভাইকে চেনো? আবরার শুভ্র? কে না চেনে ওনাকে, উনি তো ভার্সিটি ক্রাশ। তোমারও ক্রাশ? অবভিয়াসলি। ও, বলছিলাম কি, তুমি কি জানো শুভ্র ভাইয়া ইজ ইন লাভ উইথ ইউ? হোয়াট? আমার তো তাই মনে হয়। উনি তোমার দিকে কেমন করে তাকায়, তুমি খেয়াল করনি? সেদিন তুমি শাড়ি পরে এসেছিলে না, ভাইয়া তো তোমার থেকে চোখই সরাতে পারছিল না, আমি নিজের চোখে দেখেছি। চিত্রাও তো দেখেছে, জিজ্ঞাসা করো ওকে। এই চিত্রা, বল, দেখেছিস না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো, দেখেছি। তারপর আমরা যখন ওনাদের পাশ কাটিয়ে যাচ্ছিলাম, উনি সোহেল ভাইয়াকে বলছিলেন, মাশাল্লাহ, মেয়েটাকে কি কিউট লাগছে। চিত্রা, ভাইয়া বলেছিল না? বলেছিল তো। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। কিন্তু উনি আমায় বলেননি কেন? আরে বোঝো না, ক্রাশ আইকন। নিজে থেকে বলবে নাকি? তোমায় বলতে হবে। একটু কাছাকাছি যাও, হাতে হাত ধরো, তবেই না হবে। কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। রিল্যাক্স, আমি আছি কেন। শোনো, কাল তুমি শাড়ি পরে এসো, উনি বলেছেন শাড়িতে নাকি তোমাকে হট লাগে। তারপর সামনে রিইউনিয়নের জন্য যে ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে সেটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলতে যাবে, তাহলেই ঘটবে কাহিনী। শাড়িতেই আর ফর রোমান্স শুরু হবে এবার। ঘুম থেকে উঠতে উঠতে 9টা, একদম সময় নেই হাতে। কোনো রকম চোখে মুখে পানি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চুল আঁচড়ানোর সময় নেই হাতে, তাই লালনাটা দিয়ে মাথা ঢেকেই ব্যাগ নিয়ে রওনা দিলাম ভার্সিটিতে। লেট হলে সব প্ল্যানিং ভেস্তে যাবে। চিত্রাও আছে আমার সাথে, কিন্তু তার মুখ অফ। তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। তার ধারণা খুব শীঘ্রই আমরা শুভ্র ভাইয়ের কাছে বাস খাবো। অবশেষে শ্রেয়া এলো ম্যাজেন্টা শাড়িতে, মারাত্মক সুন্দরী লাগছে তাকে। ছেলে হলে নগদে প্রপোজ করে দিতাম ওকে। এখন বুঝতে পারছি শুভ্র ভাইয়া যেন তেন মেয়ের প্রেমে পড়েনি। আমরা অনেক খুঁজে শুভ্র ভাইকে খুঁজে বের করে অডিটোরিয়ামে এসে দাঁড়ালাম। শ্রেয়াকে দেখে সব ছেলেরা হা করে তাকিয়ে আছে। শুভ্র ভাইয়া আমাদের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে উঠলেন, কিছু বলবে? এবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। শ্রেয়া ওনার সাথে কথা বলছে, আমি এদিক ওদিক দেখছি কে কি করছে। হঠাৎ চিত্রার হাতের খোঁচায় ওর দিকে তাকালাম। ও ফিসফিসিয়ে বলে উঠল, দেখ, শুভ্র ভাইয়া কিন্তু তোর দিকেই তাকিয়ে আছে। আমিও আর চোখে তাকালাম। হ্যাঁ, উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমাকে তাকাতে দেখেই শ্রেয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, তুমি ব্রেকফাস্ট করেছো সকালে? এটা কি খাবার কথা জিজ্ঞাসা করার সময়? শ্রেয়া ওনাকে কত ইম্পর্টেন্ট কথা বলছে, আর উনি আবারও বলে উঠলেন, কিছু জিজ্ঞাসা করেছি আমি, খেয়েছো সকালে? আর ওষুধ? আমি ঢোক গিলে নিয়ে বলে উঠলাম, ভাইয়া, শ্রেয়ার কথাটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কে শোনে কার কথা? উনি সাব্বির ভাইকে ডেকে শ্রেয়ার সাথে এই বিষয়ে ডিসকাশন করতে বলে আমার কাছে এসে বললেন, চলো খাবে, লও ঠেলা। প্ল্যানের 12টা বাজিয়ে ভাই আমাকে খাবার অফার করছে, ভাবা যায়? অসহ্য। ব্রেকফাস্ট করার হলে ক্যান্টিনে যাব, আপনি আমায় গাড়িতে আনলেন কেন? আর এভাবে আনার মানে কি? সবাই কেমন করে তাকিয়েছিল দেখেছেন? আই ডোন্ট কেয়ার। এখন ওড়নাটা খোলো। হোয়াট? কি বলছেন এসব? আমি ওড়নাটা জাস্ট মাথা থেকে সরাতে বলেছি, অন্য কিছু না। আর কারোর সামনে এভাবে মাথায় ওড়না দিয়ে আসবে না। কেন? সবগুলো ছেলে কেমন আহাম্মকের মতো তাকিয়েছিল। স্কার্ফ পরতে হবে? এভাবে অগোছালো চুলে, ঘুমো ঘুমো চোখে, মাথায় লাল ঘোমটা এঁটে ছেলেদের হার্ট অ্যাটাক করাতে চাও? লিসেন, ছেলেরা আমাকে নয় শ্রেয়াকে দেখছিল ওকে। এই জন্যই তো সোহেলের মুখে মাছি ঢুকে যাচ্ছিল। ও তোমায় চোখ দিয়ে গিলে খাচ্ছিল। ওয়াও, সোহেল ভাইয়া আমাকে দেখছিল? রিয়েলি? এত খুশি হচ্ছ কেন? তো খুশি হব না? আই এম রিয়েলি ক্রাশড অন হিম। ইউ নো হোয়াট, উনি কি কিউট অ্যান্ড সুইট, অনেক ড্যাশিং। আমার কথাটা হয়তো ওনার হজম হলো না, হঠাৎই আমার দিকে এগিয়ে এলেন। আমি গাড়ির দরজার সাথে মিশে বসে আছি, শুকনো গলায় বারবার ঢোক গিলে ওনার দিকে তাকাচ্ছি। কে জানে আবার কি ভুল বলে ফেললাম। উনি এক হাত সিটে আর অন্য হাতে গাড়ির দরজায় রেখে আমার উপর ঝুঁকে পড়লেন। নীরবে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। কি অস্বস্তিকর ব্যাপার। আমি নড়ে চড়ে উঠতে উনি আরো এগিয়ে এসে বলে উঠলেন, সোহেল ড্যাশিং, কিউট, সুইট। তো আমি কি? আপনি তো পুরাই স্ট্রবেরি আইসক্রিম। আমার কথাটা শুনে হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে শ্বাস নিতে লাগলাম। উফ, আর একটু হলেই তো মরে যেতাম। শ্বাস নিতে নিতে সামনের দিকে তাকাতেই সোহেল ভাইয়াকে দেখতে পেলাম কারোর সাথে হেসে গল্প করছেন। আমার অবচেতন মন বলছে শুভ্র ভাইয়া সোহেল ভাইয়ের প্রতি জেলাস। কারণ না জানলেও এই জেলাসনেসটা বাড়িয়ে দিলে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ। শুভ্র ভাইয়া চোখ মুখ লাল করে বসে আছেন। ওনাকে শুনিয়ে বলে উঠলাম, লুক ভাইয়া, সোহেল ভাইয়াকে নেভি ব্লু শার্টে কি কিউট লাগছে। উফ, আমি তো আহত। আচ্ছা ভাইয়া, সোহেল ভাইয়া তো আপনার বেস্ট ফ্রেন্ড, তাহলে একটা কাজ করি, আমি ওনাকে পটিয়ে বিয়ে করে ফেলি। তাহলে আপনাদের রিলেশন আরো ক্লোজ হবে। আপনার বোনের হাজবেন্ড বলে কথা, তাই না? আচ্ছা, আমি সোহেল ভাইয়ের কাছে যাই, ওকে? কথাটা বলে গাড়ির দরজায় হাত দিতেই উনি আমার হাতটা জোরে টেনে ধরে চোখ মুখ লাল করে বলে উঠলেন, খবরদার গাড়ি থেকে নামবে তো। লুক এট মি ড্যাম ইট। কি পেয়েছো ওর মধ্যে? বলো কি পেয়েছো? কথাটা বলেই গাড়ির সামনের দিকটায় খুব জোরে আঘাত করলেন উনি।
এমন কিছু হবে ভাবিনি। আমি চমকে উঠে ওনার দিকে তাকাতেই অবাক হলাম। ব্যান্ডেজ ভিজে রক্ত গড়িয়ে পড়ছে। এটুকু রক্ত তেমন কোনো ব্যাপার না, কিন্তু আমার চোখে ভাসছে সেই রাতের ঘটনা। অনেক রক্ত, চারপাশে অনেক রক্ত। আমি কোনো রকম বলে উঠলাম, রক্ত। উনি আমার কথায় হাতের দিকে ফিরে তাকালেন। হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়েই ডান হাত দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে মাথাটা চেপে ধরলেন বুকে। স্লো ভয়েসে কানে কানে বলতে লাগলেন, রিল্যাক্স রোদ, টেক এ ডিপ ব্রেথ, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, চোখ বন্ধ করো, আমার সাথে কথা বলো। আমি কিছুই বলছি না, চুপ করে ওনার বুকে মাথা গুজে খামচে ধরে আছি ওনার শার্ট। উনি আমাকে ধরে রেখেই রক্তমাখা হাতে সোহেল ভাইয়াকে কল করলেন। হ্যালো সোহেল, তোর সামনেই আমার গাড়ি, প্লিজ গাড়ির কাছে আয়, ইমার্জেন্সি। কিছুক্ষণ পরেই সোহেল ভাইয়ের কথা শোনা গেল। কিরে শুভ্র, সানশাইনকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? লুক এট মাই হ্যান্ড, ব্লিডিং হচ্ছে, আর ওর ব্লাড ফোবিয়া আছে। প্লিজ ব্যান্ডেজটা চেঞ্জ করে দে, আমি এক হাতে পারবো না। ওকে ওকে, বাট এমনটা হলো কিভাবে? শুভ্র, তোর রাগটা বেশি বেড়ে গেছে। সেদিন ফারুককে মেরে নিজের ইচ্ছেতে হাতটা কেটে বেহাল দশা করলি, আজ ইচ্ছে করে করিনি রে, হয়ে গেছে। উনি আমার চুলে হাত ডুবিয়ে বলে উঠলেন, রোদ পাখি, ভয় পাচ্ছ? আমি মাথা নেড়ে সায় জানালাম, হ্যাঁ পাচ্ছি। উনি মুস্কি হেসে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমার বুকের বাঁ পাশে মাথা রাখো, একটা ইন্টারেস্টিং বিষয় আছে ওখানে, রাখো। আমি বাধ্য মেয়ের মতো ওনার বুকের বাঁ পাশে মাথা রাখলাম। ধুপধুপ ধুপধুপ শব্দ হচ্ছে ক্রমাগত। অনেক ফাস্ট বিট করছে ওনার হার্ট। আমার কাছে সাউন্ডটা মিউজিকের মতো লাগছে। আচ্ছা, এই সাউন্ডে কি কোনো গানের মিউজিক হতে পারে? হঠাৎ উনি কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, এখনো ভয় করছে? আমি খেয়াল করলাম আমার আর ভয় করছে না, এতটুকুও ভয় লাগছে না। আমি মাথা নেড়ে না বলতেই উনি বলে উঠলেন, মাথা নাড়ো কেন, মুখে বলো, আর বোবা হয়ে যেও না যেন, প্লিজ স্পিক আপ। ভয় পাচ্ছি না। আমার কথায় শুভ্র হাসলো। সোহেল ভাইয়ের মুখের প্রতিক্রিয়া বুঝতে পারছিলাম না, কারণ উনি কারের বাইরে আমার অপোজিটে দাঁড়িয়ে আছেন। সোহেল ভাইয়া কাজ শেষ করে যেতে নিলেই শুভ্র তাকে খাবার পাঠানোর কথা বলে দিলেন। সোহেল ভাইয়াও মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। আমিও সোজা হয়ে বসলাম। খুব লজ্জা লাগছে আমার। এতক্ষণ আমি ওনার এত কাছে ছিলাম, ভাবা যায়? কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে খাবার নিয়ে এলো। খাবারটা এগিয়ে দিয়ে হাসি মুখে বলে উঠলো, সরি ভাই, লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আমি জবাব দেওয়ার আগেই শুভ্র বলে উঠলো, ও ভালো আছে, তুই এখন যা রাতুল। কিন্তু বাদ সাধলাম আমি। ছেলেটাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, এক মিনিট। এই শুভ্র ভাই আপনার কি হয়? জি ভাই লাগে। তাহলে শুভ্র ভাইয়ের বোন আপনার কি লাগবে? বোন লাগবে? বোন লাগলে আমায় কোন অ্যাঙ্গেলে ভাবি ডাকেন? আমি ওনার বোন হই, সো নেক্সট টাইম ভাবি ডাকলে খবর আছে, যান। জি ভাবি। আবার ভাবি? সরি ভাবি। আবার? এই রাতুল, তুই যা তো, গো। ছেলেটা 2 সেকেন্ড না দাঁড়িয়ে দিল দৌড়। আমি ওনার দিকে রাগি চোখে তাকিয়ে বলে উঠলাম, ওকে যেতে দিলেন কেন? তো বেঁধে রাখতাম। তোমাকে তো জাস্ট ভাবি ডাকছে, এমন ভাব করছো যেন ওর ভাবি ডাকাতে তুমি ওর ভাইয়ের বাচ্চার মা হয়ে গেছো। স্টুপিড। ইচ্ছে তো করছে একে খুন করে ফেলি, তবুও চুপ করে গেলাম। আপাতত ক্ষুধা লাগছে, একে পরে দেখা যাবে। আমি খাচ্ছি, আর উনি গাড়ির সিটে হেলান দিয়ে গেমস খেলছেন। নিচের ঠোঁটটা কামড়ে ধরে কপাল কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। আমি ওনার দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম, শ্রেয়াকে আজ কেমন লাগছিল? আমার কথায় ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে উঠলো, শ্রেয়াকে? আমি ওনার কথায় চরম অবাক। একটু আগে নাম পরিচয় শুনে এখনই ভুলে গেছেন, আজব। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, একটু আগে যে মেয়েটার সাথে কথা বলছিলেন তার নাম হলো শ্রেয়া। ও। ওনার ও শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তবুও নিজেকে শান্ত রেখে বলে উঠলাম, শাড়িতে অস্থির লাগছিল না? পুরাই কিউটের ডিব্বা। শাড়ি পরেছিল নাকি? আপনি এটাও খেয়াল করেননি ও কি পরেছিল? এতক্ষণ কথা বলেও আপনি ওর ড্রেস খেয়াল করলেন না? ওর ড্রেস খেয়াল করে আমার কি লাভ বলো তো? কোনো দরকার আছে? ও জামা পরুক, শাড়ি পরুক, চাইলে কিছু না পরুক, আই ডোন্ট কেয়ার। ওনার কথা শুনে আমি ফিট। থ্যাঙ্কস গড শ্রেয়া এখানে নেই, নয়তো মেয়েটা সুইসাইড করতো। যার জন্য এত সাজুগুজু, সে নাকি তাকে খেয়ালই করেনি কি পড়েছে, ভাবা যায়? আমি খাওয়া থামিয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, মিস করলেন? এত সুন্দর মেয়েকে চোখের সামনে রেখেও দেখলেন না? কি সুন্দর লাগছিল। অনেক সুন্দর লাগছিল। এলোমেলো চুল, ঘুমু ঘুমু চোখ, মাথায় জড়ানো ওড়নার লাল আভা। পাগল যে হয়ে যায়নি সেটাই তো অনেক। রোদ পাখি, কি বললেন? কই কিছু না তো। আমি তো শুনলাম আপনি বললেন এলোমেলো চুল। ওর চুল গোছানো ছিল, এলোমেলো ছিল না। চুপচাপ খাও তো, আমার যাকে দরকার তাকে দেখতে পেলেই হলো। ওইসব শ্রেয়া প্রেয়া দিয়ে কি করব? আমি অবাক চোখে তাকিয়ে আছি। তার মানে মেয়েটা শ্রেয়া নয়, তাহলে কি চিত্রা? নো, অবশেষে চিত্রা ঠিকই বলেছিল। জামাই হতে কতক্ষণ? সত্যি তার জামাই হতে কতক্ষণ? দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। প্রিয় গল্প প্রেমীরা, এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে ফেলুন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।